ঈদযাত্রা শেষ দিনে পথে পথে দুর্ভোগ, মহাসড়কে যানজট, পাটুরিয়ায় গাড়ির সারি, গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও ভিড়। 2 মিনিট গাড়ি চলে, আবার 10 মিনিট দাঁড়ায়। জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। রাস্তার পরিস্থিতি ভালো না। 8 ঘন্টা ধরে জ্যামে বসে রয়েছি। 800-900 টাকা ভাড়া চায়, তাও গাড়ির সিট নেই, কখন আসবে না আসবে। 150 টাকা বাড়তি দিয়ে হলেও আমাদের টিকিট নেওয়া লাগবে। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী। ছোট গরু অনেক শর্ট, একবারে নাই বলতেই নাই, রাতে গরু পাবেন। গাবতলীর হাটে এই সময় অনেক গরুর আমদানি থাকে, কিন্তু এই বছর আমদানি নাই, একটু বেশি এখন। মিলা তাহলে নিব, নালে চলে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের। দেশেও বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়। চট্টগ্রাম বন্দরে শিল্পের কাঁচামালবাহী রেকর্ড সংখ্যক জাহাজ। ঈদের টানা বন্ধে পণ্য খালাস নিয়ে শঙ্কা। কার্যক্রম সচল থাকবে বলছে বন্দর কর্তৃপক্ষ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদ যাত্রার আনন্দে নেমেছে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফিরতি বাস না আসায় রাত থেকে রাস্তা ও কাউন্টারে অপেক্ষায় অনেক যাত্রী। টিকিট কেটেও গাড়ি না আসায় যাত্রা বাতিল করে ফিরে গেছেন অনেকে। ধীরে ধীরে সড়কে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা হাইওয়ে পুলিশের। মেহেদি হাসান, কাদির তালুকদার ও ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে তোহাকান তামিমের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে যাত্রায় নেমেছে স্থবিরতা। সড়কে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে নাকাল সাধারণ মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের স্থবিরতা এখনো কাটেনি। থেমে থেমে যান চললেও কচ্ছপ গতির কারণে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে লাগছে 10 থেকে 12 ঘন্টা। শিশু, নারী, বয়স্করা পড়েছেন বেশি বিপাকে। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে মিলে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। অতিরিক্ত জ্যাম, আজকের জ্যাম বলার মতো নয়। ওয়ান ওয়ে রাস্তা, এই বাড়ি দিয়ে যায় ওই বাড়ি দিয়ে আসে। এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। উঠছি 1টা বাজে রাতের, এখনো জ্যাম। আমাদের যে জ্বালানি আছিল জ্বালানিও শেষ। এদিকে যানজটের প্রভাবে পরিবহন সংকট পৌঁছেছে চরমে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় হাজার হাজার যাত্রী। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে যাচ্ছেন বাড়ি। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানজট। যে জাম লাগে আছে, এখন আজকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা তাও বিষয়টা বুঝতেছি না। এদিকে গাবতলী বাস টার্মিনালে সময় মতো গাড়ি না আসায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। গত রাতে যারা যেতে পারেননি তাদের অনেকে রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন অনেকে। গাড়ি পাচ্ছেন না, 800-900 টাকা ভাড়া চায়, তাও গাড়ির সিট নেই, কখন আসবে না আসবে। এখন আমি আবার বাসা চলে যাবো। গাড়ি জ্যামে আটকে রয়েছে টেকনিক্যাল। পাটুরিয়া ঘাট এলাকায়ও নেই স্বস্তির ছাপ। ঈদযাত্রায় শেষ দিনে কয়েক কিলোমিটার যানজটে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। আরিচা কাজিরহাট নৌ রুটে 23টি ফেরি থাকলেও যানবাহনের চাপে হিমশিম অবস্থা। যানজট, একে তো গরম, অনেক কষ্ট হইতেছে। 7-8 ঘন্টা ঘাটে আটকা আছি। যাই হোক, ফ্যামিলির সাথে ঈদ করবো, যার জন্য অনেক কষ্ট হলেও সেটা মাইনে নিয়ে বাড়ির দিক যাচ্ছি। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে।
এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে। সড়কে কোরবানির পশুবাহী বাহনের কারণে যানজট তৈরি হচ্ছে বলে জানান সাধারণ মানুষ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা হাইওয়ে পুলিশের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার সব শেষ খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মেহেদি হাসান, গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম। প্রথমেই যাচ্ছি মেহেদির কাছে। কিছুটা স্বস্তির দেখা মিলেছে গাজীপুরের এই চন্দ্রা অংশে, কারণ আমরা সকাল থেকে দেখেছি আসলে সাধারণ মানুষের যেমন উপচে পড়া ভিড়, পরিবহন সংকট, তার পাশাপাশি ছিল প্রচণ্ড রৌদ্রের তাপ। তার এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে যে কিন্তু বৃষ্টির ঘনঘটা আকাশে মেঘের ছায়া কিন্তু নেমে এসেছে এবং মানুষের মধ্যে এক ধরনের হালকা শীতল বাতাসে কিন্তু তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। এবং তার পাশাপাশি পরিবহনের যে সংকটের কথা আপনাদেরকে জানিয়েছিলাম, সেই পরিবহন কিন্তু বিশেষ করে যেটি বলছিলাম যে ঢাকার বাইরে উত্তরবঙ্গে যে পরিবহনগুলো ছেড়ে গিয়েছে, সেই পরিবহন কিন্তু এরই মধ্যে ঢাকায় এসেছে, ঢাকায় ঢুকেছে এবং সেই পরিবহনগুলো একে একে যাত্রী বোঝাই করে কিন্তু তারা নিয়ে ছুটছে। আমরা দেখছি যে আসলে যারা অপেক্ষমান ছিলেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, তারা কিন্তু পরিবহন পেয়ে কিছুটা বাড়তি ভাড়া অভিযোগ করেছেন। তবে সব কিছু মিলিয়ে স্বস্তির যাত্রা নিয়ে কিন্তু আসলে তারা যাচ্ছেন। তবে কিছুটা জটলা রয়েছে এই ত্রিমুখী সড়ক যেহেতু হয়েছে এই চন্দ্রাতে, বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা যে মহাসড়কটি সাভার হয়ে চন্দ্রা মিলিত হয়েছে এবং তার পাশাপাশি গাজীপুর থেকে একটি মহাসড়ক এখানে এসে মিলিত হয়েছে। সুতরাং এই ত্রিমুখী সড়কে আসলে যখন যানগুলো এক সড়কে মিলিত হয় তখন কিন্তু একটু জটলা স্বাভাবিকভাবেই হয়। যেমনটা জানাচ্ছিলাম যে পরিবহন সংকটে এবার কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ঘরমুখো মানুষকে। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা আইনের আসলে তারা খুব একটা প্রয়োগ করছেন না। তারা যেটি বলছেন যে শেষ মুহূর্তে স্বস্তি নিয়ে মানুষজনকে ঘরে ফিরতে হবে, যেহেতু পরিবহন সংকটের কথা তারাও স্বীকার করেছেন। এবং একসাথে বিশেষ করে গাজীপুরের যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো তারা যখন মাঠে নেমে পড়েন, অর্থাৎ সড়কে নেমে পড়েন, তখন কিন্তু পরিবহন সংকট এটা কিন্তু একটি স্বাভাবিক বিষয়। নিশ্চয়ই আগামী বছর থেকে কিন্তু এই যে গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদের কথা বিবেচনায় একটি বিকল্প ব্যবস্থা করবে সরকার, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন এখানকার এইবারের ঘরমুখো যাত্রীরা। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। সড়কপথের আরও খবরাখবর জানবো। ঢাকায় রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। মেহেদি, আপনাকে ধন্যবাদ। মহাসড়কের যেই চিত্র সেটির প্রভাব সকাল থেকে একেবারে মধ্য দুপুর পর্যন্ত পড়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে বাস কাউন্টারগুলোতে এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও যাত্রী চাপ কিছুটা কমেছে এবং গাবতলী বাস টার্মিনালগুলোর বিভিন্ন কাউন্টারের সামনে আমরা লক্ষ্য করছি যে যাত্রীদের যে চাপ সেটি আসলে ধীরে ধীরে কমছে এবং দুপুর পরে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে এখানকার যারা সংশ্লিষ্ট পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তারা বলছেন যে বিশেষ করে এই যে ধানমন্ডি ৩২ থেকে শুরু করে এই যে গাবতলীর প্রবেশ বের হওয়ার যে প্রবেশ মুখ রয়েছে সেই পর্যন্ত জ্যামে নাকাল ছিল, যানজটের নাকাল অবস্থা ছিল সকাল থেকে। এবং এই অচলায়তন শুরু হয় যেই ইউটার্নগুলো রয়েছে, বিশেষ করে টেকনিক্যাল কিংবা শ্যামলীর আগে, কল্যাণপুরের আগে যে ইউটার্ন রয়েছে সেই ইউটার্নগুলো বন্ধ করে দেওয়ার কারণে আসলে লম্বা যে যানজট, সেই লম্বা যানজটের কারণে এই স্থবিরতা সৃষ্টি হয়েছিল। এবং এর ফলশ্রুতিতে বাসগুলো যে দূরপাল্লার বাসগুলো গাবতলীতে আসার পরে সেগুলো যে আবার ফিরে যাবে বিভিন্ন গন্তব্যে, সেটি আসলে বাস কাউন্টারে আসতে পারছিল না এবং সেটি মানিক মে এভিনিউ দিয়ে ঘুরে আসার কারণে বেশ সময় বা বেশ বেগ পেতে হয়েছে বলে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন। এবং তারা বলছেন যে এই নিয়মটি করার কারণে সবচাইতে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। সময় মতো অনেক বাস কিন্তু ছাড়া যায়নি। এখানকার ট্রাফিক পুলিশের কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যদিও সকাল থেকে এই দীর্ঘ যানজট, তারপরেও তারা সেনাবাহিনীর সহায়তা এবং সমন্বিতভাবে ট্রাফিক পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বিতভাবে এই যে লম্বা যে যানজট, সেই লম্বা যানজট অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলশ্রুতিতে বিভিন্ন গন্তব্যের বাসগুলো কাউন্টারে আসতে পারছে এবং যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত যেই গন্তব্যের বাস তারা সেটি আসলে উঠতে পারছেন, ধরতে পারছেন। তো এই অচলায়তন ধীরে ধীরে কাটছে এবং দুপুর পরে যেই নির্দিষ্ট সময়ের বাসগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে বলে এখানকার যারা কাউন্টার ম্যান রয়েছেন তারা বা পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন এবং ধীরে ধীরে হয়তো এটি স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে মানুষ এখনও কিন্তু অপেক্ষা করছেন। অনেকের বাস 11টার পর থেকে যেগুলো ছিল নির্ধারিত সময়, অর্থাৎ 11টা কিংবা 12টা, সেগুলো কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। অর্থাৎ সকালের যে
যানজটের প্রভাব, সেই প্রভাব ধীরে ধীরে কাটলেও এখনও কিছুটা রয়ে গেছে এবং হয়তো সেটি ধীরে ধীরে সন্ধ্যা নাগাদ হয়তো সম্পূর্ণভাবে কেটে যাবে, যদিও আজকে ঈদযাত্রার শেষ দিন। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার শেষ দিনের আজকের খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে, এর আগে ছিলাম গাজীপুরে। এই যাত্রার শেষ দিনে ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়। সদরঘাট টার্মিনাল থেকে দেরি করে নৌযান ছাড়াই ক্ষোভ জানান ঘরমুখী মানুষ। পরিদর্শনে এসে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ট্রেনে পা ফেলার জায়গা নেই, প্রচণ্ড ভিড়ে আসন পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয় যাত্রীদের। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েন অনেকে। তানভীর হাসান মিককে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। ঈদের বাকি আর কয়েক ঘন্টা, ওদিকে গ্রামের বাড়িতে অপেক্ষায় আপনজন। সেই সম্পর্কের টানে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে প্রাণপণ চেষ্টা। ট্রেনের ছাদে ওঠায় নিষেধাজ্ঞা থাকলেও সব নিয়ম হার মেনেছে ঘরমুখী যাত্রীদের কাছে। টিকিট টাকা দিয়েও তো পাওয়া যায় না, জানান তো লাগবো, যাইতে তো হবে বাসায়, ফ্যামিলির সঙ্গে ঈদ কাটাইতে হবে, একটু কষ্ট হলেও মেনে নিতে হবে। কিন্তু স্যার ফ্যান তো চলছে না আমাদের এখানে, সিন্ডিকেট আছে থাকার কারণে অগ্রিম টিকিট উধাও। এবারের রেল ব্যবস্থাপনায় আমি অনেক সন্তুষ্ট। এবারের টিকিট খুব যথাসময়ে আমরা পেয়েছি। শেষ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। নৌযাত্রায় স্বস্তি থাকলেও লঞ্চগুলো দেরিতে ছাড়াই ক্ষোভ জানান যাত্রীরা। শত বিরোধের মাঝখানেও যদি আমরা আনন্দ ফুর্তি করে যদি ঠেলাঠেলি করেও বাড়িতে যাইতে পারি, ফ্যামিলির সাথে যদি ঈদ আনন্দ উদযাপন করতে পারি, তাহলে এটা একটা মনের আনন্দ। লোক বেশি নিতেছে, এখনো লঞ্চ ছাড়তেছে না, প্রচুর লোক ঢুকানো হয়েছে। লঞ্চ ছাড়ার কথা কয়টা আমি জানি না আদৌ, কিন্তু এক ফুটা জায়গা নাই, দাঁড়ায় থাকার মতো জায়গা নাই। মহিলা সহকারে, অনেক মহিলারা বাচ্চা সহকারে ভোগান্তিতে আছে। টার্মিনাল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেরিতে ছাড়া লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়, যেহেতু অনেক দূরের যাত্রী। আর দেশে যেন ওভারলোড না করে ওইটার দিকে খেয়াল রাখবেন, যেহেতু নদী পথে যাত্রা, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, ওয়েদার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করবেন, তাই যাত্রাপথের সব কষ্ট হাসি মুখেই মেনে নিয়েছেন হাজার হাজার মানুষ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। বলতে চাই, এটাই হচ্ছে ঈদে ঘরমুখী মানুষের জন্য একটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা সকাল থেকে ছিল তীব্র একটি গরম, সেই গরমের মধ্যে এক গাদা লোক সব মিলিয়ে একটা ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টিটা অনেকটা স্বস্তির ফিরিয়ে এনেছে এই যারা ঈদ করতে ঘরে ফিরছে তাদের জন্য। এখন আমরা প্রায় 2টা পেরিয়েছে, এখন বেশ কিছু উত্তরবঙ্গগামী কিছু ট্রেন রয়েছে, তার মধ্যে এসএল সিটি এক্সপ্রেস, যেটা কিনা রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে, 2:30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যেমনটা সকাল থেকে বলছিলাম যে সবকটি ট্রেন কিন্তু আসলে সময় মতোই ছেড়ে গিয়েছে, তবে যাত্রী চাপটা কিন্তু এই রেলপথে কিন্তু অনেক বেশি লক্ষ্য করা গিয়েছে এবং সড়কপথে যে ভোগান্তিটা রয়েছে দীর্ঘ সময় অপেক্ষার, এই ভোগান্তিটা কিন্তু এবারে রেল পথের চিত্রটা কিন্তু ভিন্ন মাত্রায় বলছে বা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ছাদের উপরেও আমরা দেখেছি যে আসলে জায়গা না পেয়ে কিন্তু যাত্রা করতে, কেননা দেখা যাচ্ছে যে এই শেষ দিন আজকে রাতটুকু পের হলেই কিন্তু আগামীকাল ঈদ, সেই ঈদে পরিবারের সঙ্গে আসলে আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা আসলে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে হোক, এবং তার পাশাপাশি হচ্ছে আসলে এক ভিড়ের মধ্যে যেভাবেই হোক না কেন যাচ্ছে। তবে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আসলে সিট আছে কিন্তু আসলে সেই সিট পর্যন্ত কিন্তু যেতে পারেননি অনেক যাত্রীরা, গেটেই আটকা পড়ে গিয়েছেন। কমলাপুর থেকে এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত তারা সেভাবেই গিয়েছেন, পরবর্তীতে অনেকে সিট পেয়েছেন বা অনেকে আবার দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে পর্যন্ত চলে গেছেন। তারপরেও সবার মুখে একটা স্বস্তির ছাপ ছিল যে না, সকলে ঈদ করতে পারবে পরিবারের সাথে, এই স্বস্তিটা ছিল আসলে সকলের চোখে মুখে। যদি এক কথায় বলতে চাই, কমলাপুর রেলওয়ে স্টেশন এখন কিন্তু উত্তরবঙ্গে গামী যে সকল আগামীতে 3টি ট্রেন রয়েছে, তার মধ্যে একটি রাজশাহী, এরপরে হচ্ছে পঞ্চগড়গামী এক্সপ্রেস রয়েছে, সেই ট্রেনটি রয়েছে। সব কিছু মিলিয়ে এখনও যাত্রীতে পরিপূর্ণ রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এই ছিল আমার কাছে রেলপথের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। কোরবানির আগের দিন রাজধানীতে গরুর সংকট।
পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি করছেন ক্রেতা। চাহিদার সঙ্গে বেড়েছে দামও। হাটে মাঝারি ও ছোট গরুর পাশাপাশি শেষ মুহূর্তে বিক্রি হচ্ছে বড়গুলো। বেশি লাভের আশায় দড়ি টানাটানি করছেন ব্যাপারীদের কেউ কেউ। রাজধানীর গাবতলী হাট ঘুরে আরও জানাচ্ছেন শুভ খান। চাইছিল তো 90, এলা কয়াবো 71 দেওয়ার নিছি। আর দেখা দেখি নয়, 2-1000 টাকা কম কিংবা বেশি পছন্দসই পশু পেলেই কিনে নিয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। গরু আছে কিন্তু বাজারে প্রচুর গরু আছে, কিন্তু এরা দাম ধরে রাখছে। 1,80,000 চাইছিল, 1,42,000 দিয়ে কিনছে। তবে বিক্রেতাদের দিক থেকে আরো একটু লাভের আশায় এখনো দরদাম দড়ি টানাটানি চলছে। দামে না মেলায় বেঁকে বসা ব্যাপারীকে বোঝাচ্ছেন কেউ কেউ। পশুর দামের সঙ্গে অংশীজনদের টাকার হিসাব মেলাচ্ছেন ক্রেতাদের অনেকেই। একটু বাড়তি একটু বেশি এখন। কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 2.5 লাখ, কেউ 3.5 লাখ, 4 লাখ হইতেছে দাম। অবস্থা খুব খারাপ। শেষ মুহূর্তে এসে গাবতলী কোরবানি পশুর হাটের চিত্র ছিল এমনই। পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে এসেছেন অনেকেই। হাক ডাকে সরগরম হাসিল ঘর থেকে পুরো হাট। বাজার ঘুরে দেখা গেছে 1 লাখ থেকে 2 লাখ টাকা দামের পশুর চাহিদা সবচেয়ে বেশি। বাড়তি চাপে গাবতলী পশুর হাট অনেকটাই ফাঁকা। এদিকে বাড়তি ছাগলের বাজার। আজকে ক্রেতা বেশি, গরুর সংকট। ছোট গরু অনেক শর্ট, একবারে নাই বলতেই নাই। ওই ভিতরের দিকে একবারে খালি। গাবতলীর হাটে এই সময় অনেক গরুর আমদানি থাকে, কিন্তু এই বছর আমদানি নাই। তারপরে কি হইব এটা বলা যায় না। কেউ গরু পাইতেও পারে, কেউ নাও পাইতে পারে। 60,000 টাকা বলতেছি, বলে না কই আর কি দাম। গেল কয়েকদিন সেলফি কিংবা ছবি তোলার পর্ব শেষে ঈদের আগ মুহূর্তে শুরু হয়েছে বড় গরুর বেচা বিক্রি। তবে 6 লাখের বেশি দামের পশু নিয়ে ক্রেতাদের আগ্রহ নেই বলে জানালেন বিক্রেতারা। যেটা মিলাই তাহলে নিব, নালে চলে যাব। বাজার যেতে ভালো তা না, ছোট গরু বিক্রি হইতেছে অনেক। এদিকে বাড়তি চাহিদার চাপ সামাল দিতে আজও গাবতলী হাটে পশু আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে দেখা দিয়েছে গরুর সংকট। চাহিদা বাড়ায় দামও বেড়ে গেছে বলে জানান ক্রেতারা। তবে বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা। রাত পেরিয়ে গেলেই কোরবানির ঈদ, অথচ এখনও অনেকেই কিনতে পারেননি কাঙ্ক্ষিত পশু। এজন্য শেষ সময়েও জমজমাট পশুর হাট। প্রতি বছরের মতো এবারও ছোট ও মাঝারি আকারে গরুর চাহিদা বেশি। তবে হাটে দেখা দিয়েছে কোরবানির পশুর সংকট। এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। চাহিদা বাড়ায় দামও ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। বাজার স্বাভাবিক আছে, ক্রেতা নাগালের মধ্যে আছে। এদিকে বড় গরুর তেমন চাহিদা না থাকায় দুশ্চিন্তায় খামারিরা। বড় গরুগুলো তেমন টান নাই। 2,20,000 চাচ্ছি, 1,75,000, 80,000 দাম বলছে। এবার হাটে 2 থেকে 4 মণ ওজনের ছোট গরুর দাম 70,000 থেকে 1,20,000 টাকা এবং 5 মণ থেকে 6 মণ ওজনের মাঝারি 1,40,000 থেকে 1,70,000 টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গরুর দাম হাঁকা হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। শুরুতে যাচ্ছি শুভর কাছে। বৃষ্টি ও জুমার নামাজের পর এই মুহূর্তে কিন্তু গাবতলী পশুর হাটে ক্রেতাদের বাড়তি চাপ তৈরি হয়েছে এবং হাসিল ঘরে কিন্তু ব্যস্ততা বেড়েছে। যারা হাসিল সংগ্রহ করছেন তাদের আমরা এই মুহূর্তে গাবতলীর যে পশুর যে জায়গাটিতে রয়েছে, এখানে মূলত বড় যে পশু সেই পশুগুলো বিক্রি হয়। তো জুমার নামাজের পর থেকে আমরা কিন্তু দেখছি যে বড় যে পশু সেই পশুর বিক্রি কিন্তু বেড়েছে এবং ক্রেতার সমাগম দেখে যে বিক্রেতাদের মুখে কিন্তু হাসি ফুটেছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে বড় যে পশুগুলো এই মুহূর্তে কিন্তু বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে। সকালের দিকে যে পশুটি 3 থেকে 3.5 লাখ টাকায় দাম করছিলেন ক্রেতারা, সেটি কিন্তু 4 লাখে বিক্রি হচ্ছে। গত আধা ঘন্টায় আমরা দেখেছি অন্তত 10টি বড় পশু বিক্রি হয়েছে, যেগুলোর মূল্য আসলে 4 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে। অর্থাৎ বড় পশুর যে ক্রেতা নিয়ে যে হাহাকার আমরা ব্যাপারীদের মুখে শুনতে পেয়েছি, সেই জায়গাটি থেকে কিন্তু এখন একটু উন্নতি হয়েছে এবং ছোট পশু এবং মাঝারি পশুর ক্রেতা চাহিদা সেটি কিন্তু এখন
এখনও রয়েছে। তবে আমরা এর আগের সংবাদে যেমনটি বলেছি যে গাবতলী পশুর হাটে কিন্তু আসলে ছোট এবং মাঝারি যে পশু রয়েছে সেই পশুর সংকট কিন্তু এখনও রয়েছে। তবে দুপুরের পর থেকে বেশ কয়েকটি ট্রাকে করে পশু এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আসা মাত্রই কিন্তু আমরা দেখছি যে ট্রাক ঘিরে ক্রেতাদের একটা জটলা দেখা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাকের ওপরে থেকেই আসলে দরদাম করতে দেখা গেছে ক্রেতাদের। তো শেষ মুহূর্তে এসে যেহেতু বেচা বিক্রি বেড়েছে সে কারণে আমরা দেখছি যে ছোট মাঝারি মানের যে পশুগুলো সেগুলোতে বাড়তি দাম চাচ্ছেন ব্যাপারীরা। পাশাপাশি যে বড় পশুগুলো রয়েছে সেগুলোও কিন্তু সকালের তুলনায় 40 থেকে 50 হাজার টাকা বাড়তি দামে বিক্রি করা যাচ্ছে এমনটি কিন্তু ব্যাপারীরা দাবি করেছেন। যদিও তাদের দাম নিয়ে যথেষ্ট আক্ষেপ রয়েছে, তারা বলছেন তারা যে প্রত্যাশা করেছিলেন সেই দামটা কিন্তু পাচ্ছেন না। একজন বিক্রেতা বলেছেন যে তিনি যে পশুটি আসলে 7 লাখে বিক্রি করতে চেয়েছিলেন সেই পশুটি তাকে 5 লাখে বিক্রি করতে হয়েছে। তো রাজধানীর গাবতলী পশুর হাটে এই ছিল বেচা কেনার আমার কাছে থাকা সবশেষ খবর। আমরা এখন চলে যাব রংপুরে আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবনের কাছে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই তো শেষ সময়ের পশু বেচাকেনায় একেবারে মুখর হয়ে উঠেছে রংপুরের পশুর হাটগুলো। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমি আছি রংপুরের নিশবেদগঞ্জ হাটে। এখানে কিন্তু দুপুর থেকেই আসলে পশু বেচাকেনা একেবারে ক্রেতা বিক্রেতার হাটটাকে মুখর হয়ে উঠেছে। এবং আমরা যেটি দেখছি যে এবার কিন্তু আসলে পশুর হাটগুলোতে মাঝারি থেকে ছোট গরু যেগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদাই কিন্তু সবচাইতে বেশি। এবং গত কয়েকদিন থেকে আমরা কিন্তু রংপুরের বাজারগুলোতে যেমনটা ফরিয়া ব্যবসায়ী দেখছিলাম যারা আসলে রংপুরের বাহির থেকে এসেছিল তারা কিন্তু আজকে খুব একটা নাই। আজকে মূলত যারা ঈদে ঘরমুখ মানুষ যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এই রংপুরের হাটগুলোতে আসছেন এবং পশু দেখাশোনা করছেন। এবং এই দাম নিয়েও কিন্তু আসলে এখানকার যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন তারা কিন্তু দুই দলের মধ্যেই কিন্তু একটা পাল্টাপাল্টি বক্তব্য শোনা যাচ্ছে। যারা বিক্রেতা তারা বলছেন গতবারের থেকে এবার আসলে পশুর দামটা আসলে কম, আবার ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকে যেহেতু শেষ হাট, গত কয়েক হাটের থেকে আজকে পশুর দামটা একটু বেশি চাইছেন বিক্রেতারা। তো সব মিলিয়ে যদি বলি এই যে রংপুরের পশুর হাট যেগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতে কিন্তু আজকের শেষ হাটের যে বেচাকেনা সেই বেচাকেনা চলছে। এবং বলে রাখি রংপুর বিভাগে কিন্তু এবার পশুর চাহিদা 13,18,000 এবং বিভাগে পশুর উৎপাদন হয়েছে এবার কিন্তু 21,52,000। তো এই দিক থেকে বলা চলে যে প্রায় 8 লাখ পশু কিন্তু এবার রংপুর বিভাগে উদ্বৃত্ত থাকবে। সেই কারণেই যেটি আমরা দেখছি যে পশুর যে বেচাকেনায় দামের যে প্রভাব সেটি কিন্তু পড়েছে। এবং বড় যে গরুগুলো রয়েছে সেই বড় গরু কিন্তু খুব একটা বেচাকেনা হচ্ছে না বলেই চলে। এবং এই ক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই কুরবানির হাটকে ঘিরেই তারা আসলে স্বপ্ন দেখেন যে এই কুরবানি আসলেই তারা তাদের যে পশু সারা বছর তারা লালন পালন করেন সেই পশু বিক্রি করে তারা তাদের কোনো স্বপ্ন পূরণ করবেন কিংবা বড় কোনো কাজে লাগাবেন, সেইটি আসলে তারা বলছেন যে এবার সেই জায়গা থেকে তারা আসলে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় কম দামে পশু বিক্রি করতে হচ্ছে এবং তারা বলছেন যে কাঙ্ক্ষিত দাম আসলে তারা পাচ্ছেন না এবার রংপুরের হাটগুলোতে। এবং এই মুহূর্তে যদি বলি শেষের হাটকে কেন্দ্র করে রংপুরে কিন্তু পুলিশের যে নজরদারি অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের যে নজরদারি সেটি চোখে পড়ার মতো রয়েছে। র্যাবের নজরদারি রয়েছে, সেনাবাহিনীর গত কয়েক হাট থেকে আমরা দেখছি যে রংপুরের প্রতিটি হাটেই যেখানে হাসিল বেশি নেওয়া হচ্ছে, যেখানে দালালের দৌরাত্ম্য ছিল, সবগুলো হাটে আসলে সেনাবাহিনী তৎপর ছিল এই অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং প্রতিটি হাটেই কিন্তু প্রাণী সম্পদের পক্ষ থেকে ভেটেরিনারি টিম রয়েছে, জাল নোট শনাক্তের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবং হাট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন যে এবার আসলে রংপুরের যে পশুর যে হাট সেই হাট কিন্তু এই শেষ দিনে এসে কিন্তু একেবারে জমজমাট হয়েছে। এবং সাধারণ যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে দাম নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আজকে শেষ হাটের যে বেচা বিক্রি সেটি নিয়ে তারা আসলে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে পশুর হাটের সবশেষ চিত্র। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে ছিলাম ঢাকায়। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে। সৌদি আরবে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে হজের তৃতীয় দিনে জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে ইরহাম খুলবেন তারা।
স্থানীয় সময় সকাল 6টায় মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা পড়েন মসজিদুল হারামের গ্র্যান্ড মুফতি আব্দুল রহমান আল সুদাইস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন। এদিকে 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে পশু কুরবানি করেন তারা। মাথা মুন্ডন শেষে ইহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। সেই সঙ্গে সব দেশে একদিনে ধর্মীয় উৎসব পালনের আহ্বান তাদের। প্রধান দুই ধর্মীয় উৎসব আলাদা দিনে উদযাপন করে আসছেন মুসলমানরা। এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। শুক্রবার রাজধানীর 38টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়। সকাল 7:15টায় আদায় করা হয় প্রথম জামাত। পান্থপথ সহ বিভিন্ন এলাকায় নামাজে অংশ নেন পুরুষ, নারী সহ সব বয়সী ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের সব মুসলিমকে রোজা ও ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপনের আহ্বান জানান তারা। আমরা মূলত সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আমরা আহ্বান করছি যে আমরা একই দিনে চাঁদ দেখার ভিত্তিতে হিসাব করে আমরা কুরবানি, ঈদ এবং সিয়াম পালন করব। মুসলমান যাবে এক থাকে একদিন উচিত করবে, একদিন কুরবানি করবে। উম্মতে মুহাম্মদ যাবে একদিন। পুরো বিশ্বে যেন শান্তি শৃঙ্খলা এবং মুসলিমরা যেন সারা বিশ্বে ইউনাইটেড হইতে পারে, আমরা সেই দোয়া করছি। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, চাঁদপুর ও পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুনিয়াতে তো চাঁদ তো একটাই, একটা চাঁদ বিশ্বের মালয়েশিয়া এক জায়গায় উঠবো, সৌদি আরব আর একদিন উঠবো, আর এক জায়গায় আরেকদিন ওইভাবে তো হয় না। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ভিত্তিতেই আমরা ঈদ করে থাকি। প্রায় 2 শতাব্দী আগে সুফি সাধক মোখলেসুর রহমান রহমতুল্লাহ আলাই এই রীতির প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় চাঁদ দেখা ও ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সৌদি আরবকে অনুসরণ করে আসছেন বিভিন্ন মাযহাবের অনুসারীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কাল পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। অপ্রীতিকর কিছু ঘটলেই থানায় অভিযোগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করে কথা বলেন তিনি। সাজানো ময়দান, সারি সারি খুঁটিতে দেয়া ত্রিপল নামাজের জন্য প্রস্তুত। যেখানে এক কাতারে ঈদের নামাজে ঘুচবে ভেদাভেদ, মিলবে প্রাণে প্রাণ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 10:30টায়। বৃষ্টি হলে 8টায় জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। শুক্রবার সকালে ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে ব্রিফ করে পুলিশ ও র্যাব। এ সময় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এরপর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন ঈদগাহ ময়দানের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা। কোথাও অপ্রীতিকর কিছু ঘটলে থানায় অভিযোগের আহ্বান জানান উপদেষ্টা। আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন,
আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা এবং 10টা 45 মিনিটে অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতিই শেষ, এখন কেবল অপেক্ষা পবিত্র মুহূর্তের, যেখানে এক কাতারে দাঁড়িয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হবেন ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মনির হোসাইন, সময় সংবাদ। ঈদুল আজহার দিন ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম, সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। বর্ষাকালে বৃষ্টি হয়, হয়তোবা সেক্ষেত্রে দু একটি স্থানে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় মৃদু ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট, ঢাকার আপনার পূর্বাঞ্চল, উত্তর চট্টগ্রাম এসব জায়গাতে, কুমিল্লা, নোয়াখালী এইসব জায়গাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে 1 মাস বাংলাদেশি পরিবারের সদস্যদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়ে বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন জুবাইদা রহমান। লন্ডনে স্বামী ও মেয়ের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। দুপুরের সময় আরও থাকছে। মধুর সম্পর্ক থেকে বিবাদে ট্রাম্প মাস্ক, সরকারি চুক্তি বাতিলের হুমকিতেই টেসলার শেয়ার মূল্যে ধস, পাল্টা হিসেবে প্রেসিডেন্টের অভিশংসন দাবি। হঠাৎ করে শিল্পের কাঁচামাল আমদানি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে হাজার হাজার কোটি টাকা মূল্যের পণ্য নিয়ে অন্তত 147টি জাহাজ অবস্থান করছে। তবে ঈদের টানা বন্ধে এসব জাহাজ থেকে পণ্য খালাস এবং সরবরাহ দেয়া কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের নৌসীমায় অবস্থানরত 147টি পণ্যবাহী জাহাজের পাশাপাশি খালাস কাজে ব্যবহৃত কয়েকশো লাইটারের জাহাজের গতিবিধি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন বন্দরের এই কর্মকর্তা। বিশেষ করে বন্দরের বহির্নোঙর হিসেবে চিহ্নিত ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে অবস্থানরত 122টি জাহাজের মধ্যে 74টি জাহাজ থেকে লাইটারের জাহাজে পণ্য খালাস চলছে। বাকি 48টি জাহাজও পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। গত বছরের এই একই সময়ের চাইতে আমি 5% বেশি পণ্য বাংলাদেশে হ্যান্ডেল করেছি। আমি আশা করছি এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের প্রবৃদ্ধির হার বেশি আছে এবং আমদানি রপ্তানি একটা ইতিবাচক ধারা বর্তমানে চলমান। বন্দরের তথ্য অনুযায়ী শিল্পের কাঁচামাল কার্গো পণ্যবাহী 45টি জাহাজের পাশাপাশি কন্টেনারবাহী জাহাজ রয়েছে 31টি, যা সাম্প্রতিক সময়ে বন্দরের জাহাজ আসার রেকর্ড। এছাড়া সিমেন্ট ক্লিংকারবাহী 41টি, খাদ্য পণ্যবাহী 10টি, সারবাহী 3টি, লবণবাহী 1টি এবং 13টি ওয়েল ট্যাঙ্কারের অবস্থান রয়েছে বন্দর ও বহির্নোঙরে। এই ব্যাপারে বন্দরে একটা নজর দেওয়া উচিত। আমরা বন্দর খোলা রেখেছি, যাদের কনসার্নি, যাদের মাল রয়ে গেছে তারা যেন মালগুলি ছাড় করতে আসে সেরকম একটা প্রচারণাও চালানো উচিত। 2025-26 অর্থ বছরের বাজেট এবং পবিত্র ঈদুল আজহা খুব কাছাকাছি সময়ে হয় শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য আমদানি হয়েছে তুলনামূলক বেশি। এই অবস্থায় আমদানিকৃত কাঁচামাল ছাড় করা নিয়ে কিছুটা শঙ্কিত ব্যবসায়ীরা। আমাদের একটা টাইম বাউন্ডের প্রোডাকশন, এটা যদি আমরা টাইমের মধ্যে যদি এক্সপোর্ট করতে না পারি তাহলে সামনে কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা গ্যাপ হয়ে যাবে। এসব পণ্য ছাড় করানোর জন্য আমরা লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। বিশেষ করে সরকার ব্যাংক খোলা রেখেছে এবং চট্টগ্রাম বন্দর তার সমস্ত কার্যক্রম চালু রেখেছে এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের আমাদের সকল কর্মকর্তারা কাজ করছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে 36,215 টিওস কন্টেনারের অবস্থান রয়েছে। অবশ্য বন্দরের ধারণ সক্ষমতা 53,518 টিওস কন্টেনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের ছুটি মানেই পর্যটকে মুখর রাঙামাটি।
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট শতভাগ বুক হয়ে গেছে। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। চোখ জোড়ানো এমন দৃশ্যের দেখা মিলবে রথ পাহাড়ের শহর রাঙামাটির বাঁকে বাঁকে। এবারের ঈদের লম্বা ছুটিতে ঝুলন্ত সেতু, নয়নাভিরাম আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণা, মেঘের রাজ্য সাজেক হাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। আগত অতিথিদের বরণের অপেক্ষায় ব্যবসায়ীরা। পর্যটকদের বরণের জন্য আমরা অপেক্ষা করে আছি। গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন রাখার চেষ্টা করতেছি এবার, যাতে সবাই আকৃষ্ট হয়। আশা করি এবার অনেক ব্যবসাটা ভালো হবে আর কি। আমাদের পর্যটকের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। কাপ্তাই হ্রদ থেকে শুরু করে যে পাহাড়ি এলাকা আছে সেখানে টুরিস্টরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে আবার নিরাপদে ফিরে যেতে পারবে, সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে প্রায় 1 লাখ পর্যটক আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের। সময় সংবাদ, রাঙামাটি। দেশের বাইরের খবর। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় লেগেছে দ্বন্দ্ব। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান মাস্কের মতে এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এরই জেরে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিলগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। সামনে এলো 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। নাসুমকে হাথুরুর চর কাণ্ড এবং সাকিব তামিম দ্বন্দ্ব সহ বেশ কিছু আলোচিত বিষয় উঠে এসেছে এই রিপোর্টে। এই সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, যা নিয়ে এত লুকোচুরি। দিন, মাস, বছর পেরোলেও অজানা কারণে এতদিন প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। অবশেষে সময় সংবাদের হাতে এলো তা। ভারতে 50 ওভার ওয়ার্ল্ড কাপে চরম ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্পেশাল কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। 3 সদস্যের কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। অনুসন্ধানে নেমে ওই বছর 3 ডিসেম্বর থেকে 2024 জানুয়ারির মধ্যে 8 ক্রিকেটার, 2 নির্বাচক, 1 বোর্ড পরিচালক এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের 5 জনের সাক্ষাৎকার নেয় কমিটি। সেখানে আলোচিত অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা, যার মধ্যে ছিল নাসুম আহমেদকে চান্ডিকা হাথুরু সিংহের আলোচিত চড়কাণ্ড। রিপোর্টে উল্লেখ রয়েছে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাথুরু নাসুম কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং নাসুমের ঘাড়ে হাথুরুর আঘাত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরও বলা হয়, সাবস্টিটিউট হিসেবে থাকা নাসুমকে ক্রিজে থাকা ব্যাটসম্যানের কিছু একটা দ্রুত দিয়ে আসতে বলেছিলেন হাথুরু। সেখানে কালক্ষেপণ করায় রেগে গিয়ে তার জার্সির কলার ধরে টান দেন লঙ্কান কোচ। কাহিনী শেষ হয়নি এখানে। এরপর এই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে। ওই দলের অধিনায়ক সাকিব আল হাসান কমিটির কাছে সাক্ষাৎকারে দাবি করেন, নাসুমকে ফোন করে ঘটনা ফাঁসে প্ররোচনা দিয়েছিলেন নানা নাটকের মধ্য দিয়ে ক্যাপ্টেন্সি হারানো তামিম ইকবাল ও সে সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব এই দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ না থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার এই বক্তব্যকে আমলে নেয়নি। 2 সিনিয়রের সম্পর্কে ফাটল ব্যাপক ক্ষতি করেছিল দেশের ক্রিকেটকে। কোচ ও ক্রিকেটার কিংবা কোচদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছিল 23 বিশ্বকাপে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যানজটে যাত্রীদের ক্ষোভ। ট্রেনে গাদাগাদি স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট। চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। এবং ঈদের জামাত ঘিরে নেই নিরাপত্তা ঝুঁকি, জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ। অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টার।
এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।